বিজেটিটা আমি এতক্ষণ যেটা বললাম, হ্যাঁ, বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। দেখ ডিফারেন্স যদি দেখি, এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। দেখ এখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক অফ বিজেটি আর কন্ট্রোল বাই বেস কারেন্ট, নট বাই বেস ভোল্টেজ। তো দেখ মেইনলি বেস কারেন্ট যতটুকু যাচ্ছে ওটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমার টোটাল যে আউটপুটটা, অর্থাৎ কালেক্টর দিয়ে যত কারেন্ট বেরোচ্ছে এটা কন্ট্রোল হচ্ছে। বেস ভোল্টেজ কিন্তু যদিও কাজ করতেছে, কারণ বেস ভোল্টেজ বাড়ায় কমায় কিন্তু আমরা কারেন্টটা আনতেছি, কিন্তু প্রাইমারিলি কিন্তু কারেন্টটাই আমাকে হেল্প করতেছে। যত কারেন্ট বের হবে তত আমার এখানে প্রোডাকশন কমবে বা বাড়বে, তাই তো? বুঝছো? এফইটির ক্ষেত্রে হয় উল্টাটা। এফইটির ক্ষেত্রে যে আউটপুটটা হয়, আউটপুটটা হচ্ছে ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা হয়। হ্যাঁ, এই আউটপুটটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল। দেখ এফইটি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস আর বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস। আবার 2 নম্বর পয়েন্টটা দেখ, আউটপুট ক্যারেক্টারিস্টিক অফ এফইটি, মানে এফইটির যে আউটপুটটা ওটা কন্ট্রোল হবে ইনপুট ভোল্টেজ দিয়ে, নট বাই ইনপুট কারেন্ট। আবার দেখ আউটপুট ক্যারেক্টারিস্টিক অফ বিজেপি, মানে বিজেপির আউটপুটটা কন্ট্রোল হবে বেস কারেন্ট দিয়ে, বেস ভোল্টেজ দিয়ে। তো একটা হচ্ছে কারেন্ট দিয়ে কন্ট্রোল হচ্ছে, একটা হচ্ছে ইনপুট কারেন্ট আউটপুট হচ্ছে একটা আসতেছে, আর একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ দিয়ে একটা আউটপুট আসতেছে। তো এটার মধ্যে দুটা পার্থক্য, মেজর পার্থক্য হচ্ছে বিজেপি আর এফইটির মধ্যে, এটা হচ্ছে পার্থক্য। এটা যে এফইটি, এফইটি মানে এটা জেফেটও হতে পারে আবার মসফেটও হতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ, আবার এটাতে হচ্ছে লো ইনপুট ইম্পিডেন্স এবং হাই ইনপুট ইম্পিডেন্স। কারণ ইম্পিডেন্সের কথা বুঝাই তবে একটু। ইম্পিডেন্স বেসিক্যালি, ইম্পিডেন্স মানে হচ্ছে একটা বাধা। হ্যাঁ, ইম্পিডেন্স মেইন কথা, ইম্পিডেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্স। এখন ধর সাপোজ ধর এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে এ, দেখা যাচ্ছে? এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট বি। এখন ধর এখানে একটা পোলা আছে, মামা একটু দাঁড়া, পয়েন্ট এ আছে পয়েন্ট বি আছে। এখন তুই বললি, তোকে বললো পয়েন্ট এ থেকে বিতে যেতে। এখানে হচ্ছে তুই একটা মানুষ, মানুষটা দেখতে পারতেছিস, মানে খুব বাজে আঁকা হয়েছে, মাউস দিয়ে ভালো পাই না, বুঝছস? পয়েন্ট এ থেকে মানুষ যাবে। এখন দেখ তুই যাচ্ছস এদিক দিয়ে, এখন মাঝ রাস্তায় তোকে যদি বলা হয় যে তোকে বিতে আমি যেতে দিব না, তো দুই ভাবে আমি তোকে বাধা দিতে পারবো বিতে যাওয়ার পথে। এক হচ্ছে তুই যাচ্ছস এই পয়েন্টে এসে তোর হাত ধরে টানলেন শুরু করলাম আমি এই দিকে, বুঝছস? হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি তোর সামনে একটা দেয়াল রেখে দিলাম। দেখ তুই এখন বলতো দেয়াল রাখাটা বেশি বাধা তৈরি করবে নাকি তোর হাত ধরে টানাটানিটা বেশি বাধা তৈরি করবে? হ্যাঁ, তো এটা কি ইম্পিডেন্স মানে হচ্ছে বাধা। তো বাধা তখনই বেশি হবে যখন আমার সামনে দেয়াল থাকবে, টানাটানি না। এখানে বিজেপির ক্ষেত্রে দেখ, দেখ অ্যারোটা কিন্তু এইদিকে যাচ্ছে, তার মানে ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে। হ্যাঁ, এর মাঝখানে কিছু ইলেকট্রনকে এ টান দিয়ে সরাই ফেলতেছে। তো এটার কারণে সামনে ইলেকট্রন ফ্লোতে যে বাধাটা তৈরি হচ্ছে এর থেকে বেশি জেফেটে বাধা তৈরি হবে, কারণ জেফেটে কোনো টানাটানি নাই, জেফেটে একটা দেয়ালের মতন তৈরি করেছে, দেয়ালটা আমরা সামনে দেখবো। এই জন্য জেফেটে বলা হয় যে জেফেটে ইনপুট ইম্পিডেন্সটা বেশি, আর এখানে ইনপুট ইম্পিডেন্সটা কম। বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে। আর এটা একটু ভালো করে বুঝি যখন জেফেটের আমি মেকানিজমটা পড়াবো। হ্যাঁ, আর একটা হচ্ছে মোর নয়েজি, একটা হচ্ছে লেস নয়েজি। নয়েজি বলতে কি মানে ক্যাচাল ম্যাচাল বেশি একটু ইয়েতে, কারণ ইলেকট্রন একবার যাচ্ছে বের হচ্ছে, যাচ্ছে বের হচ্ছে, অনেকগুলো ইলেকট্রন ফ্লো কিন্তু অনেকগুলো, একবার এদিক দিয়েও যাচ্ছে, এদিক দিয়েও যাচ্ছে, আবার এদিক দিয়েও যাচ্ছে, তাই না? মানে এটা কালেক্টর কারেন্টও আছে, বেস কারেন্টও আছে, আবার বেস কারেন্টও আছে, আবার ইমিটার কারেন্টও আছে, তিনটা কারেন্ট আছে। কিন্তু এফইটির ক্ষেত্রে বেসিক্যালি একটা কারেন্টই ফ্লো হয়, ওটা আমরা এখন সামনে দেখবো। তো এফইটির জেফেটের স্ট্রাকচারটা দেখলে এখন মোটামুটি জেফেটের আর পড়া লাগে না, স্ট্রাকচারটা দেখলে ভালো করে বোঝা যায়। তো এটা না দেখে তুই আগে এই স্ট্রাকচারটা দেখ, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটার জন্য ধর আমি একটু স্ক্রিনটা একটু অফ করতেছি, অফ করে আমি তোকে একটু ভিডিওতে দেখাই। ধর এটা আমার কাছে একটা সলিড বার আছে, মেটালিক বার, দেখতে পারতেছো সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তোর ক্যালকুলেটর। আমি হ্যাঁ, ক্যালকুলেটর ধর, এটা সাপোজ এটা একটা মেটালিক বার। এই পুরো মেটালিক বারটাকে আমি একটা নির্দিষ্ট টাইপের ডোপিং করবো, এটা পিও হইতে পারে, এনও হইতে পারে। ধর আমরা যেহেতু ইলেকট্রিসিটি ফ্লোটা বেশিরভাগ ইলেকট্রন দিয়েই হয়, তো আমরা এটাকে এন টাইপের ডোপিং করলাম। সাপোজ এন টাইপের পুরো বারটা এন টাইপের ডোপিং করলাম, বুঝতে পারছো না তুমি? পর্যন্ত ডোপিং করার পর আমরা এরকম একটা মেটাল নিব আর কি। মেটালটা একটু ধর এরকম করে বেল্টের মতো একটা মেটাল নিব, যে অর্ধেক বেল্ট, বুঝতে পারতেছ? ধর এই আঙ্গুল এরকম আর কি, ইউ শেপ আর কি। হ্যাঁ, এরকম একটা
আমি একটা মেটাল নিব, ওই মেটালটা এটা যে ডোপিং করছে এটা অপোজিট ডোপিং করবো। এটা যদি এন টাইপের করি এটা করবো পি টাইপ, আর এটা পি টাইপের করলে এটা হবে এন টাইপ। যেহেতু আমরা এটা এন টাইপের ডোপিং করছি, তো আমরা এরকম মেটালটা আমরা পি টাইপের ডোপিং করবো। ডোপিং করে আমরা এমনে লাগাই নিব, কাইন্ড অফ এমনে লাগাই নিব, এটার সাথে একদম উপর দিয়ে না একদম মিশাই দিব আর কি এটার সাথে, বুঝছো? এটা দেখে যাচ্ছি উপর থেকে, কিন্তু এটা আমরা মিশাই দিব মেটালের সাথে। হ্যাঁ, একদম সুন্দর করে এটা মিশাই দিব আর কি। এটা ইজি ভাষা, আসলে এভাবে করেও না, আমি যেটা দেখলাম এটা অন্যরকম, কিন্তু বোঝানোর জন্য বলছি। ওই তো আমরা ভিজুয়ালাইজ করতে পারলেই হলো। ভিজুয়ালাইজের জন্যই বলতেছি। ধর আমার 3টা আঙ্গুল বাদ দে, হ্যাঁ, এটা হচ্ছে পি টাইপ, পুরোটুকু হচ্ছে এন টাইপ, এখান থেকে ফাঁকা আছে দেখছোস? তো আমি কি করব, এই 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 পয়েন্টটাকে আমি ধরব, এই জিনিসটা দেখ, আর এই পয়েন্টের কথা বাদ দে। ধর আমি এই জিনিসটা এমনি করে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখ এটাকে গেটের মতন কাজ করতেছে না, গেটের মতন লাগতেছে না? আঙ্গুলটা একটু সামনে, নাজিব এটা গোল হওয়ার কথা ছিল না? বেলটা একবারে গোল হওয়ার কথা ছিল না? চারিদিক দিয়ে পেঁচানো থাকবে এরকমের হওয়ার কথা ছিল না? আমি চারিদিকে পেঁচানো থাকবে না, এরকম থাকবে আর কি। ও আচ্ছা, আর একটু বড় থাকতে পারে, বাট আমি জাস্ট মাঝখানে একটু ফাঁকা থাকবে। হ্যাঁ, ফাঁকা থাকবে আর কি। মানে গেট, হ্যাঁ বুঝছি দুই পাশে গেটের 2 দরজা, দেখ এই পাশ থেকে আমি কিন্তু গেট পার হয়ে যেতে হচ্ছে। তো এটা যেহেতু গেটের মতন কাজ করতেছে, এখান থেকে আমার একটা তার বের হবে, ওই তারটাকে বলবো আমার গেট। যেহেতু গেটের থেকে তার বের হয়েছে, এটাকে আমরা বলবো গেট। এখন আমার রাস্তাটা হচ্ছে হবে এটা, এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা, এটা হচ্ছে গেট, এবং রাস্তার আমি এখান থেকে এখানে যাব। দেখ এখান থেকে আমি যাচ্ছি, এটাকে আমরা বলবো সোর্স। সোর্স মানে হচ্ছে উৎস, মানে আমাদের সাকিবুল ইসলাম উৎস, এখান থেকে মানে এখান থেকে মানে এখান থেকে আমি আসতেছি আর কি, উৎস বের হচ্ছে আর কি। তো এটাকে আমি সোর্স বলবো। এটাকে বলবো ড্রেন, মানে ড্রেনড আউট হয়ে যাচ্ছে। ড্রেন বলতে কি, ড্রেন কি করে, পানি জমলে পানিটা নিচে টেনে ধরে, ঢুকতে আসে আর বাইরে আইতেছে, এই কই মানে উৎস ড্রেনে পড়ে যাবে। হ্যাঁ, উৎস ড্রেনে পড়ে যাবে, জিনিস ট্রেনে পড়ে যাইবে। এই যাওয়ার পথে একটা মাঝখানেই গেট সামনে পাইপলাইন, আছে, এটা গেট আছে, যে ড্রেনে যাওয়ার পথে গেট। হ্যাঁ, তো আমরা বলতে পারতেছি এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। এই 3টা কানেকশন বোঝা গেছে? ওকে ওকে ডান। এই ডেফিনেট স্ট্রাকচার শেষ, এটাই ডেফিনেট স্ট্রাকচার। আমাদের আরেকবার বল না, আমার নেট এতক্ষণ চলে গেছিল মাঝে, আমি ছিলাম। আচ্ছা সরি। আচ্ছা, আবার বলতেছি, আমি পুরাটুক একটা মেটাল স্ল্যাব, পুরোটুক না, ওই ইয়া থেকে বল, ওই যে মানে ড্রেন আর হলো সোর্স থেকে বল, ওখান থেকে আমি ডিসকানেক্টেড হয়ে গেছি। এই যে গেট যে ছিল, ধর আমি জিনিসটা হ্যাঁ, এখানে যাব, এটা হচ্ছে উৎস, কোনো কিছু বের হচ্ছে, উৎস, এটা একটা উৎস স্তর। তো তোর নাম যেটা উৎস, এখান থেকে ইলেকট্রন বা যেটাই বল, এখান থেকে গিয়ে জিনিস এই গেটটা পার হয়ে সামনে যাবে, সামনে কি ড্রেনড আউট হবে। তো যেহেতু এখান থেকে তৈরি হচ্ছে এটা, বা এখান থেকে আসতেছে, এটাকে আমরা সোর্স বলবো। এটাকে গেটের মতন জায়গা, এটাকে গেট বলতেছি। আর যেহেতু ড্রেনড আউট হচ্ছে, ওই জায়গাটাকে আমরা ড্রেন বলতেছি। তো আমার 3টা রিজন থাকবে। একটা হচ্ছে উৎস বা সোর্স, যেখান থেকে আমার ইলেকট্রনটা আসবে, ইলেকট্রনের উৎসটা আসে, এটা যখন পার হবে গেটের মতন জায়গাটা দেখেই বুঝতে পারতেছে এটা গেট। তো এটার নাম হবে গেট, এখান থেকে কানেকশন থাকবে। আর এখান থেকে ড্রেন আউট হবে, এখানে একটা কানেকশন, এটাকে হবে ড্রেন। আর এটা হচ্ছে জেফেটের স্ট্রাকচার। বুঝা গেছে জেফেটের স্ট্রাকচারটা? ওকে, ক্লিয়ার। আর এরপর আমাদের মেকানিজমটা পড়ো, ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়লে বোঝা যাবে যে জেফেটের আসলে এই স্ট্রাকচার হওয়ার কারণটা কি। দেখা যায়। এখন দেখ, আমি যেটা বলছিলাম যে এই যে রেক্ট্যাঙ্গুলার একটা জিনিস দেখতেছস যে, হ্যাঁ, এই যে রেক্ট্যাঙ্গুলার একটা জিনিস দেখতেছস, হ্যাঁ, দেখতেছস না এটা? এই যে এটা হচ্ছে পুরো এন টাইপের করা। এবং দেখ এই যে দুই পাশে যে আঙ্গুলের সামনে দেখতেছস না, এটা কিন্তু পিছন দিক দিয়ে কানেক্টেড করা, আমি যেভাবে দেখাইছিলাম। কথাটা বুঝছস? যে আঙ্গুলের সামনেটুকু তুই দেখছস, আর যেমন এখান থেকে তুই বুঝাবে, আমি ডট ডট দিয়ে বুঝাইছি যে এই জিনিসটা পিছন দিক দিয়ে আসলে কানেক্টেড আসলে। খেয়াল করছস এটা? আমরা যে মেকানিক্যাল ড্রয়িং এ যেটা দেখছিলাম আর কি, বুঝছস? হিডেন লাইন। হ্যাঁ, হিডেন লাইন তো এটা পিছন দিয়ে লাগাইছে। হ্যাঁ, তো কাইন্ড অফ এভাবে বোঝানোর চেষ্টা করছি আর কি। তো দেখ আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে এস সোর্স, হ্যাঁ, এখান থেকে এই কারেন্টটা যাবে। এটা হচ্ছে ড্রেন, হ্যাঁ, এখান থেকে কারেন্টটা বের হবে, ড্রেন আউট হবে। এটা হচ্ছে গেট, দেখ দুই পাশে গেটের মতন লাগতেছে না এটা, এটা এই জাংশনে পার হবে। আর এটাকে বলা হয় জাংশন। তো এই জিনিসটার পুরোটুকু নাম হচ্ছে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। সরি, হ্যাঁ। এখন
কানেকশন গুলো বলি যে প্রথমে আমাদের দুইটা কানেকশন থাকবে, একটা হচ্ছে সোর্সের সাথে গেটের একটা কানেকশন থাকবে, আর একটা হচ্ছে সোর্সের সাথে ড্রেনের। আমাদের বিজেপিতে যেরকম ছিল কালেক্টর এমিটারের মধ্যে একটা কানেকশন আছে, এবং এখানে দেখ এখানে দেখ কালেক্টর এমিটারের মধ্যে একটা কানেকশন আছে, আর বেস আর এমিটারের মধ্যে কানেকশন আছে। সিমিলারলি এখানে সোর্স আর ড্রেনের মধ্যে একটা কানেকশন আছে, এই যে এটা। আবার গেট আর সোর্সের মধ্যে একটা কানেকশন আছে, এটা হচ্ছে এটা। আর এটা বললাম যে ইনপুট, মানে এটা দিয়ে আমরা আসলে এই কারেন্ট ড্রেনটা কন্ট্রোল করব। বুঝা গেছে সেটা? অনেক ফিজিক্যাল স্ট্রাকচারটা অনেকটা সেম দুইটার। হ্যাঁ সেম, কিন্তু মেকানিজমটা ডিফারেন্ট। মেকানিজম করে বলতেছি। এখন গেট আর সোর্সের মধ্যে যে ব্যাটারিটা আমরা লাগাবো, ব্যাটারিটাকে স্পেশাল পজিশনে লাগাইতে হবে, এবং ব্যাটারিটা আমরা করবো হচ্ছে অলওয়েজ ইন রিভার্স বায়াস পজিশনে লাগাইতে হবে। রিভার্স বায়াসের কথা মনে আছে? না, এটা একটু বল, এটা একটু বোঝাই দে। রিভার্স বায়াস হচ্ছে এই যে ডিপ্লেশন লেয়ারের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, ডিপ্লেশন লেয়ার কখন ফর্ম হইতো? ধর বুঝছো, ধর এই জিনিসটা তো আর একটু বড় হবে, বুঝছো, আরো বড় হবে। লেয়ার তৈরি করার কারণে একটা এরকম একটা নিউট্রাল লেয়ার তৈরি হয়ে যাবে এখান থেকে। এখান থেকে ইলেকট্রনটা গিয়ে আবার দেখ, যেহেতু এটা কানেক্টেড, তো এখানে যখন লেয়ারটা তৈরি হবে এখানেও কিন্তু লেয়ারটা তৈরি হবে, তাই না? এটা বুঝতে পারছিস কেন? কারণ যেহেতু পিছন দিক দিয়ে দুটো কানেক্টেড, তো এভাবে করে একটা নিউট্রাল লেয়ার তৈরি হবে। দেখ, আর লেয়ারটা যত আমি ভোল্টেজ বাড়াতে থাকবো, এই লেয়ারগুলো কিন্তু বাড়তেই থাকবে। বারে বারে দেখ লেন্থটা কিন্তু দেখ যাওয়ার পরটা কিন্তু ন্যারো হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। এভাবেই যখন ইলেকট্রনটা সোর্স থেকে এখানে সামনে যাবে, তখন যত ন্যারো হবে তত তত আমার ইলেকট্রন ফ্লোটা কমে যাবে, ফলে আমার ড্রেন কারেন্টটা আরো কমে যাবে। আবার দেখ, এই ব্যাটারিটা কিন্তু আগের সিস্টেমে করছি, নেগেটিভ নেগেটিভ রিপালশন হয়ে সামনে যাবে, আর পজিটিভটা আবার টেনে ধরবে। তো এটা এমনি করে যে ঘুরবে, আর যাওয়ার মাঝখানে এই রিভার্স বায়াসের কারণে এখানে একটা ডিপ্রেশন লেয়ারের তৈরি হবে। তৈরি হওয়ার কারণে পথটা ন্যারো হবে। ন্যারো হইলে আমরা কি বলে ইলেকট্রন ফ্লোটা কমে যাবে, বা এখানে ব্রেন থেকে যে কারেন্টটা যাচ্ছে কারেন্টটা কমে যাবে। মাথায় রাখতে হবে যে গেট থেকে কিন্তু কোনো গেটের এখানে কোনো কারেন্ট তেমন পাস হবে না, বা হইলেও খুবই নেগলিজিবল, এতই নেগলিজিবল পাস হবে যেটা জিরো হিসেবে কনসিডার করতে পারি। মানে আইজি যেটা মানে গেট কারেন্ট যেটা, এটা হচ্ছে অ্যাবাউট জিরো আর কি। এবার তো বুঝা গেছে মোটামুটি? বোঝা গেছে। হ্যাঁ, বোঝা গেছে। আর রিভার্স বায়াস মোটামুটি ফরওয়ার্ড বায়াস যেটা বুঝাচ্ছে এখানে, যে ফরওয়ার্ড যেটাকে ফরওয়ার্ড করতেছে। দেখ, এই হোলটা এখানে ছিল, এটাকে ফরওয়ার্ড করলো, সামনে নিয়ে গেল। তো ফরওয়ার্ড করার মেকানিজমটা কি? এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ ধাক্কা দিয়ে সামনে নিবে, আবার সামনের যে পজিটিভটা আছে এখানে, পজিটিভটা আবার এটাকে ধরে মানে এটাকে টান দিবে। তো এটা হচ্ছে পজিটিভ আর এটা নেগেটিভ না? হ্যাঁ হ্যাঁ, এভাবে করে জিনিসটা এভাবে করে ঘুরবে। আর এখানে এটি রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস হলে কি হবে, যদি এখানে ধর পজিটিভ যদি দিতাম, তাহলে হোলগুলো আর উল্টা সামনে চলে যেত। এটা না করে আমরা এখান থেকে ইলেকট্রন গুলোকে আর একটু নিয়ে গিয়ে আমরা একটা ডিপ্লেশন লেয়ার ফর্ম করতেছি এখান থেকে। এটা হচ্ছে ফরওয়ার্ড এর রিভার্স বায়াস। মোটামুটি বোঝা গেছে এটা, মানে যেভাবে কাজ করে? হ্যাঁ বোঝা গেছে। তো এটা হচ্ছে এনপিএন এর ক্ষেত্রে এটা হচ্ছে এন চ্যানেল, মানে চ্যানেলটা দেখছিস এন আর কি, এন ডোপিং করা, মানে এন টাইপ ডোপিং করা। আর এটা হচ্ছে পি চ্যানেল ডেফেট আর কি, মানে এটার বারটা হচ্ছে পি আর কি, পি টাইপ ডোপিং করা। তো দেখ এখানে এন, এখানে আমরা হচ্ছে পজিটিভ নিছি মানে রিভার্স বায়াসে। আবার এখানে দেখ এটা হচ্ছে পজিটিভ, এখানে আবার পজিটিভ নিছি, এখানে আবার নেগেটিভ নিছি, কারণ এখানে পজিটিভ পজিটিভ ধাক্কাকে সামনে যাবে, আবার এখানে নেগেটিভ ক্যারি করবে, এবং এখানে আবার এটা রিভার্স বায়াসের কারণে ইয়ে ফ্লো হবে। আমি পরবর্তীতে আমি যদি এটার এক্স্যাক্টলি ডিপ্রেশন লেয়ার কেমনে ফর্ম হয়, এটা যদি কোনো স্পেশাল নোট টোট পাই আমি এই গ্রুপে দিয়ে দিব। জাস্ট এতটুকু আপাতত মাথায় রাখ যে এখানে রিভার্স মানে উল্টাটা হবে, এখানে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ কানেকশন হবে, বা এখানে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ কানেকশনটা হবে। জাস্ট বোঝার জন্য, বুঝতে পারছো? আর এটার মেকানিজমটা তো এভাবে বুঝবি যে পজিটিভ পজিটিভ ধাক্কা দিয়ে সামনে যাবে, আবার সামনে গেলে নেগেটিভটা আবার নিয়ে আসবে। তো এতটুকু তো মোটামুটি বোঝা গেছে, তাই না? হ্যাঁ বোঝা গেছে। তো বললাম যে এটা অলওয়েজ ইন ফরওয়ার্ড বায়াস, অলওয়েজ ইন রিভার্স বায়াস। এটা ওয়ার্কিং প্রিন্সিপাল স্ট্রাকচারের মধ্যে কোনো কনফিউশন আছে? না না, বুঝছো তো সবাই? নপ নপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি বুঝছস তো? এক্সের বুঝছি, এক্সের। আচ্ছা, এখানে কতগুলো দুটো তিনটা পয়েন্ট লিখছে। এটা হচ্ছে ইনপুট সার্কিট, গেট টু সোর্স,
of a JFET is reverse bias. As a result, the device has high input impedance. তো এখানে একটা রিভার্স বায়াস হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইনপুট ইম্পিডেন্সটা বেশি হচ্ছে, কারণ রিভার্স বায়াস হওয়ার কারণে একটা ডিপ্রেশন লেয়ারের ফর্মেশন হচ্ছে। এই ডিপ্রেশন লেয়ারের ফর্মেশনের কারণে যে আমাদের যেটা বললাম একটা দেয়ালের মতন তৈরি হচ্ছে এখানে, তাই না? এরকম করে একটা দেয়ালের মতন ন্যারো তৈরি মানে ন্যারো হয়ে যাচ্ছে যাচ্ছে, ফলে আমাদের মানে ইম্পিডেন্সটা যে মানে এটা যাওয়ার যে বাধা দেওয়ার ক্ষমতাটা অনেক বেড়ে যাচ্ছে। তো ইনপুট হাই ইনপুট ইম্পিডেন্সটা এই জন্য হয়ে যাচ্ছে। আবার the drain is very biased with respect to the source. As a result, drain current flows from the source to the drain. মানে বায়াসিং একটা যে বেশি করছে একটা তো কম করছে, এই জন্য আসলে সোর্স থেকে আমার ড্রেনের দিকে যাচ্ছে। হ্যাঁ, আর একটা হচ্ছে জেফেট এর ক্ষেত্রে সবসময় হচ্ছে সোর্স কারেন্ট যেটা আইএস, এটা সবসময় ড্রেন কারেন্টের সমান হবে। মানে এখান থেকে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে আইএস না, এটা এই যে এখান থেকে যে ফ্লো হচ্ছে, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে যে কারেন্টটা ফ্লো হবে এটা তো আইএস, তাই না? সোর্স কারেন্ট। এটা সবসময় এখান থেকে যে ড্রেন কারেন্টটা হবে এই দুইটার যে ভ্যালুটা এটা সবসময় সমান হবে আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আইএস ইকুয়ালস টু আইডি। এখানে শুধু ভোল্টেজটা চেঞ্জ হয়। মানে হ্যাঁ, এই আচ্ছা ন্যারো, আচ্ছা জায়গাটা তো ন্যারো হয়ে যাচ্ছে না তাহলে, মানে দুইটা সমান থাকে কিভাবে? ও তাই তো, এখানে তো কেউ কারেন্টটা সমান থাকে, কেউ তো ভোল্টেজটা চেঞ্জ হয়। কেউ তো টেনে নিয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কারণ বুঝছি। মেইন যে কারেন্টটা মানে সার্কিটের কারেন্ট তো সেমই থাকবে, তাই না? এই দিক দিয়ে তো মানে কম যাচ্ছে, কিন্তু মেইন সার্কিটে এখানে গিয়ে তো সেম থাকতেছে। যখন এই কারেন্টটা এখানে এসে এখানে যাচ্ছে তখন তো একই কারেন্ট, বি কারেন্টটাই তো এখান থেকে যাচ্ছে, তাই না? তো এই জন্য কারেন্টটা সেম থাকতেছে। আর একটা হচ্ছে প্রিন্সিপাল এন্ড ওয়ার্কিং অফ জেফেট, এটা যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে দ্য ডিপ্রেশন লেয়ার ইজ ফর্ম ডিউ টু দ্য রিভার্স বায়াসিং অফ ভিজিএস। এতটুকু খালি মনে রাখ যে দেখ পজিটিভের সাথে নেগেটিভ করলাম, এটা ডিপ্রেশন লেয়ার এমনি ফর্ম হলো। হ্যাঁ, আর ডিউ টু ফরওয়ার্ড বায়াসিং দ্য ইলেকট্রন রানস পুশ ফ্রম দ্য সোর্স টু দ্য ড্রেন। মানে সোর্সের থেকে ড্রেনে গিয়ে এখান থেকে পুশড হয়, এখান থেকে টেনে ধরে। এটা বললাম এখানে পজিটিভ, এটা নেগেটিভ, নেগেটিভ ধাক্কা খেয়ে সামনে যায়, আবার সামনের পজিটিভটা নেগেটিভটাকে টেনে ধরে। আর এখানে যে রিভার্স ব্যাস পজিটিভের সাথে নেগেটিভ কানেকশন আমরা দিব, দেওয়ার কারণে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হয়ে পথটাকে ন্যারো করে দিবে। এভাবে করে আমরা এই যে এখানে কারেন্টের ফ্লোটা আমরা কন্ট্রোল করতে পারি। বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ বুঝছি রে। তো এটা একটা স্কিম্যাটিক সিম্বল আমরা যেমন ইয়েতে যে বিজেটির ক্ষেত্রে একটা পড়ছিলাম না, এরকম এখানে আমরা পড়ছি। এখানে যখন এখানে যে গেটের থেকে যে অ্যারো সাইনটা যখন ভিতরের দিকে যাবে ওটাকে আমরা ধরবো এন চ্যানেল, মানে এটার যে বারটা এটা হচ্ছে এন আর কি, এন টাইপ ডোপিং করা। আর যখন এটা বাইরের দিকে থাকবে এটা হচ্ছে পি টাইপ ডোপিং করা। এটা কেন করছে এটা আমি জানি না, এটা বইতে সেটা লেখা নেই। বলছে যে ভিতরের দিকে অ্যারো হইলে এটা এন চ্যানেল জেফেট, আর বাইরের দিকে অ্যারো হলে এটা হচ্ছে পি চ্যানেল জেফেট। দেখ নিচে হচ্ছে সোর্স, উপরে হচ্ছে ড্রেন, এক পাশে গেট, আর এখান থেকে অ্যারোটা তীরটা ভিতরের দিকে যাচ্ছে। বুঝছো? এটা হচ্ছে স্কিম্যাটিক সিম্বল আর কি। আর একটা হচ্ছে ইম্পর্টেন্স অফ জেফেট। তো জেফেট ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস ওয়ার্কিং অ্যাজ এ ভ্যাকুয়াম টিউব। এন্ড ভ্যাকুয়াম টিউবের কথাটা আমি আগেও বলছি, ভ্যাকুয়াম টিউবেরটা আমি জানি না তো কেমনে কি হয়, এই পয়েন্টের ব্যাপারে আমার নিজের কনফিউশন আছে। বাট তোরা যদি তার যে পয়েন্টটা বেশি লিখবি, নাম্বার বেশি পাবি, তো মুখস্থ করে রাখতে পারো। হ্যাঁ, আর দুই নাম্বার হচ্ছে যে বিকজ অফ জেফেট ইলেকট্রনিক ইকুইপমেন্ট ইজ ক্লোজার টুডে টু বিকাম কমপ্লিটলি সলিড স্টেট। এটা আমি ভালো করে বুঝি না, এটা যদি কেউ বুঝো এটা কেউ নিজে বুঝতে পারো বা ইয়ে করতে পারো। আর হাই ইনপুট ইম্পিডেন্সে বুঝাইছি। আর নয়েজি হওয়ার লেস নয়েজি হওয়ার একটা কারণ হচ্ছে, আর বল কেউ টানাটানি করতেছে না তাই। একটা সেকেন্ড দাঁড়াও, আর বল। হ্যাঁ, কোনটা টানাটানি না করে, কেউ টানাটানি করতেছে না এই জন্য। হ্যাঁ হাই ইনপুট ইম্পিডেন্স, কারণ কেউ টানাটানি করতেছে না, একটা দেয়াল সামনে আসতেছে, দেয়ালে বাধা খাচ্ছে সে, তো বাধাটা আরো বেশি করে আসছে। যেটা আমি তোর এক্সাম্পল দেখানো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, কেউ ধর টানতেছে না। বেস কারেন্ট আর বিজেটির ক্ষেত্রে কি হচ্ছিল, বেসটা কারেন্টটা নিয়ে যাচ্ছিল, মানে কেউ টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে কেউ টানতেছে না, কিছু করতেছে না, একটা ডাইরেক্ট একটা দেয়াল দিয়ে বাধা দিচ্ছে। এরা যখন বাড়তে বাড়তে দেখ শুরু হইতে হইতে এমন হইতে পারে যে যেটা লেগে গিয়ে একটা বাধার মতন হয়ে গেল। তো এখানে ইনপুট ইম্পিডেন্সটা বেশি আর কি। বুঝতে পারছো? তো আর লেস নয়েজি হচ্ছে এই জন্য, কারণ আমরা বিজেটির ক্ষেত্রে দেখ বেস থেকে একটা কারেন্ট যায়, এমিটার দিয়েও কারেন্ট যায়, কারেক্টর দিয়েও কারেন্ট যায়, কিন্তু এখানে দেখ শুধু সোর্স আর ড্রেনের দিক দিয়ে কারেন্ট যায়, এই দিকে কিন্তু কোনো কারেন্ট যায় না।
তো গ্যাঞ্জাম নাই, কিন্তু গ্যাঞ্জাম কিন্তু খুবই কম, জাস্ট কারেন্ট ইউনিডিরেকশনাল ওয়েতে ফ্লো হচ্ছে। খেয়াল করছো? কারেন্টটা হচ্ছে এখানে গিয়ে এমনি গিয়ে এখানে গিয়ে এভাবে করে ফ্লো হচ্ছে। কিন্তু বিজেটির ক্ষেত্রে একবার এই দিক দিয়েও যায়, আবার এই দিক দিয়েও যায়, আবার এই দিক দিয়েও যায়, মানে খুব একটা দেখ হজপচ অবস্থা না বিজেটির ক্ষেত্রে। কিন্তু এটার ক্ষেত্রে দেখ খুবই সিম্পল, এখান থেকে এমনি এমনি যাচ্ছে, তো লেস নয়েজি এই জন্য আর কি। এটা যেটা ভালো আর কি। আর এটা কি গ্রেটার রেজিস্ট্যান্স টু নিউক্লিয়ার রেডিয়েশন, মানে এটার ব্যাখ্যা আমি জানি না, তো নিউক্লিয়ার রেডিয়েশনের একটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এটা হচ্ছে ইম্পর্টেন্স। তাইলে এটা দিয়ে স্যুট বানায় ওষুধ রেডিওঅ্যাক্টিভ বানায় হয়ে কর, গেলেই যেটা হয়। কর ভাই, এটা আমি ইম্পর্টেন্সের কোনো ব্যাখ্যা বইতেও দেয় না, আমিও পড়ি নাই, লিখছে মুখস্থ করে দরকার হলে আমি দিয়ে দিই, বুঝছো? আচ্ছা, এখন দেখ ডিফারেন্স বিটুইন জেফেট আর বিজেটি, এটা হচ্ছে ডিটেইলস একটু আমি লিখছি। একটা হচ্ছে জেফেট হচ্ছে ইউনিপোলার ট্রানজিস্টর, অর্থাৎ দেয়ার ইজ অনলি ওয়ান টাইপ অফ ক্যারিয়ার হোলস ইন পি টাইপ চ্যানেল এন্ড ইলেকট্রনস ইন এন টাইপ চ্যানেল। বাইপোলার ট্রানজিস্টর বোথ হোলস এন্ড ইলেকট্রনস প্লে পার্ট ইন দ্য কন্ডাকশন। দেখ বিজেটির ক্ষেত্রে যেটা হয়, হয় পুরো জিনিসটা হচ্ছে এন টাইপ থাকে, মানে হয় ইলেকট্রন পুরোটুকু জিনিসটা নেয়, বা পি টাইপ, বা শুধু হোলরা হচ্ছে ক্যারিয়ার মানে কারেন্টটা ক্যারি করে। হ্যাঁ, কিন্তু বিজেটির ক্ষেত্রে যেটা দেখা যেত, এটা হচ্ছে বেস থেকেও কারেন্ট যেত, মানে হোল আর ইলেকট্রন মিলে একটা কিছু একটা হইতো। কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে আমার জেফেটের মধ্যে নাই। জেফেটে শুধু হয় পুরো জিনিসটা পি টাইপ নাহলে এন টাইপ, এখানে আবার বেসের মধ্যে আবার পি টাইপ আছে, এখানে আবার একটু এন টাইপ আছে। হ্যাঁ, যেটা আবার পি টাইপের সাথে মিলাই আবার এখানে যাচ্ছে, তো এখানে দুইটা পোলের তৈরি হয় আর কি। তো জেফেটে শুধু একটাই, খালি এন বা পি, কিন্তু বাইপোলারের ক্ষেত্রে হোলও আছে আবার ইলেকট্রনও আছে। আর যেটা বলতেছিলাম, জেফেটের ক্ষেত্রে কিন্তু যে গেটের হোল গুলো কিন্তু কোনো কন্ডাকশনে কাজ নিচ্ছে না, কিন্তু বাইপোলারের ক্ষেত্রে কিন্তু বেস কারেন্ট কিন্তু আবার আছে, এটা মাথায় রাখতে হবে। তো এই জন্য এটা হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর, এটা ইউনিপোলার ট্রানজিস্টর, মানে একটা খালি পোল, হয় এন বা পি, এখানে এন পি দুটাই আছে। একটা হচ্ছে হাই ইম্পিডেন্স লো ইম্পিডেন্স, এটা বহুতবার বলছি। আর হচ্ছে দেখ নো কারেন্ট এন্টার্স দ্য গেট অফ জেফেট, মানে আইজি ইকুয়ালস টু 0, মানে গেট দিয়ে কোনো কারেন্ট পাস হয় না, আর হইলেও খুব কম হয়, যে ডিপ্লেশন লেয়ার ফর্মের জন্য যতটুকু দরকার অতটুকু কারেন্ট তো হয়, যেটা অ্যাপ্রক্সিমেটলি জিরোর মতো। কথাটা বুঝছো? বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বুঝছি। বিজেটির ক্ষেত্রে দেখ বেস কারেন্ট মনে আছে, বেস আইবি ইকুয়ালস টু আইসি প্লাস আই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি পড়ছিলাম আমরা। এখানে কিন্তু বেস কারেন্টও আছে, কালেক্টর কারেন্টও আছে, এমিটার কারেন্টও আছে। তো এটা একটা ডিফারেন্স, যে বিজেটি বেস কারেন্ট মাইট বি এ ফিউ মাইক্রো অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো জেফেট গেইন ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ ট্রান্সকন্ডাক্টেন্স। তো আমরা একটা গেইন পড়ছিলাম মনে আছে, যে বিটা আর কি বিজেটির ক্ষেত্রে, বিটা ইকুয়ালস টু এত বাই এত, আইসি বাই আই হ্যাঁ, করছিলাম না বুঝছিলাম। ডেল্টা। তো যেটা হ্যাঁ, মনে বিটা, আছে। ওটা হচ্ছে জেফেটের ক্ষেত্রে ট্রান্সকন্ডাক্টেন্স, যেমন ট্রান্সকন্ডাক্টেন্সটা আমাদের পরবর্তীতে আছে, মানে আমি যখন নিচে আরো যাবো তখন দেখাবো আর কি। মানে যেটা জেফেটের ক্ষেত্রে ট্রান্সকন্ডাক্টেন্স, সেটা হচ্ছে বিজেটির ক্ষেত্রে কারেন্ট দিয়ে। আর ট্রান্সকন্ডাক্টেন্সটা মাপা হয় হচ্ছে ড্রেইন কারেন্ট আর সোর্স কারেন্ট দিয়ে, আর এখানে দেখ কালেক্টর আর এমিটার দিয়ে। কথাটা বুঝছো? মিস সিমিলারিটি গুলো দেখতেছো, আবার ডিফারেন্সও আছে একটা। তো একটা হচ্ছে লেস নয়েজি বললাম, একটা হচ্ছে মোর নয়েজি। দেখ নো জাংশন ইজ প্রেজেন্ট, কন্ডাকশন ইজ থ্রো এন টাইপ, মানে জাংশন দিয়ে আসলে প্রেজেন্ট আছে, মানে এটা বোঝাচ্ছে জাংশন প্রেজেন্ট আছে, কিন্তু জাংশন দিয়ে আলাদা কোনো কারেন্ট পাস হচ্ছে না। এখানে জাংশন প্রেজেন্ট বলতে আসলে জাংশন দিয়ে একটা কারেন্টের একটা পাসিং এর ব্যাপার থাকে। তো খুব মানে একবার বেস দিয়েও যায়, কালেক্টর যাবে, ইন্টার যাবে, তো একটু হচপচ একটা ব্যাপার হয়ে যায়। এরপর হচ্ছে জেফের এজ অ্যাম্পলিফায়ার, এই জিনিসটা আমি নিজে খুব একটা ভালো করে বুঝি নাই, কিন্তু এখানে দুটো পয়েন্ট লিখছি আর কি, যে পয়েন্টটা তুই একটু ইনটিউশন দিয়ে বুঝতে হবে আর কি, আমি তোকে একদম মনে কর ফুল ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারবো না, বুঝছো? এটা হচ্ছে যখন যতটুকু বুঝাইতে পারো বুঝো। যখন জেফেরটা অ্যাম্পলিফায়ার হিসেবে আসবে, কারণ তখন আমরা এই ছবিটা আঁকবো আর কি, বুঝছো? ধর ঠাডা মুখস্থ এটা, যদি বলে যে অ্যাম্পলিফায়ার সার্কিট আসতে বা সিটিতে বা মেইন পরীক্ষাতে, তখন এটা স্যার কি এতদূর পড়াইছিল? স্যার পড়াইছিল, স্যার জেফের পুরো শেষ করছিল। ওরে মেন আল্লাহ। কথা কি, স্যার এখন সমস্যা হচ্ছে, স্যার যে পিডিএফটা দিচ্ছে ওখানে ওখানে আসলে মানে খুব প্রাইমারিলি লেখা এবং ডিপে কোনো আলোচনা করা নেই, জাস্ট বলছে এটা হয়, কেন হয়, কিসের জন্য হয়, এটা আসলে কিভাবে লেখা নেই, জন্য আমিও আসলে বলতে পারতেছি না। যেহেতু মাথা গরম হয়ে গেছে অলরেডি, 40 মিনিটে মাথা গরম হয়ে গেছে। ডিটেলসে মানে একটু ডিটেলসে পড়লে কি একটু মানে, ধর তুই যখন পরবর্তীতে বাসায় গিয়ে মানে বাসায় পড়বি তুই, তখন একটা তোর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে বা একটা কনফিডেন্স থাকবে যে আমি পড়লে হতে পারবো, বুঝছো? হ্যাঁ, কন্টিনিউ কর। তো বলছি মানে অ্যাম্পলিফায়ার জিনিসটা কি, অ্যাম্পলিফায়ার জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা উইক সিগন্যাল থাকবে,
উইক সিগন্যালটাকে একটা ইনপুটে একটা উইক সিগন্যাল থাকবে, ওটাকে একটা স্ট্রং অ্যাম্পলিফাই একটা স্ট্রং সিগন্যাল বানাবে। অ্যাম্পলিফায়ারের মেইনলি কাজ হচ্ছে এটা। আর জেফেটকে আমরা এমন একটা ডিভাইস যেটাকে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজে লাগাতে পারি, বা যেটা ধর আমি মাইকের মতন আর কি, যে মাইকে আমি কথা বললাম, আস্তে কথাটা অনেক জোরে জোরে সাউন্ড হবে, অ্যাম্পলিফাইড হবে, একটা স্ট্রঙ্গার আউটপুট দিবে আমাদের। So the weak signal is applied between the gate and source, and the amplified output is obtained in the drain source circuit. তো গেট আর সোর্সের মাঝখানে একটা আমি ইনপুটটা দিব। তো এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সোর্স। এই গেট আর সোর্সের মাঝখানে যে এই পার্টটা আছে, এখানে হচ্ছে আমরা ইনপুট সিগন্যালটা দেব, এবং এটা হচ্ছে আমাদের ড্রেন, এটা হচ্ছে আমাদের ড্রেন, এটা হচ্ছে ড্রেন সোর্সের এই কানেকশনটাতে আমাদের আউটপুটটা আসবে, বুঝছো? এবং এই ফিগারটা কেন এরকম দিছে, রেজিস্ট্যান্স কেন, মানে ফিগারটা মাথায় রাখি যায় পরীক্ষাতে, যেন অ্যাটলিস্ট কয়েকবার হাতে হাতে লিখে প্র্যাকটিস করে যাস, তাহলে পরীক্ষাতে হয়তো ভালো লিখতে পারবো। তো এখানে মেইনলি দুইটা পয়েন্ট আছে। যে একটা দেখ, আমরা যে এসি কারেন্টে পড়ছিলাম না, একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ, মানে পজিটিভ এরকম যায় আবার নেগেটিভ এরকম যায়, তাই না? হ্যাঁ, যে একবার মানে কারেন্ট একবার এমনে যায়, আবার একবার এমনে যায়, একবার এমনে যায়, একবার এমনে যায়, একবার এমনে যায়, তাই না? এটা ধর পজিটিভ, ধর ক্লকওয়াইজ মনে হয় পজিটিভ হাফ, আর অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ হাফ, এরকম মনে হবে, মনে নেই এখন। তো পজিটিভ হাফের ক্ষেত্রে যে ডিউরিং দ্য পজিটিভ হাফ সিগন্যাল, আমার সিগন্যালটা যখন পজিটিভ হাফ হিসাবে যায়, দ্য রিভার্স বায়াস অন দ্য গেট ডিক্রিজেস। তো গেটের যে এখানে তো রিভার্স বায়াস হিসেবে আমি সবসময় বলছি, রিভার্স বায়াস থাকে, ওইটা হচ্ছে কমে যায়। দেখ আমি ধর যদি এখানে রিভার্স বায়াস কমে যায়, তার মানে কি হবে, ডিপ্লেশন লেয়ারও কমে যাবে, তাই না? ডিপ্লেশন লেয়ার কমে গেলে কি হবে, কারেন্ট ফ্লোটা অনেক বেড়ে যাবে, বেশি কারেন্ট পাস করবে, এত ড্রেন কারেন্টটা বেশি হবে। তো এটাই হয়েছে যেটা ডিউরিং পজিটিভ হাফ দ্য সাইকেল রিভার্স বায়াস ডিক্রিজেস অফ দ্য গেট ডিক্রিজেস, দিস ইনক্রিজেস দ্য চ্যানেল উইথ। হ্যাঁ, এটা চ্যানেলের উইথটাকে বা চ্যানেলের যে প্রস্থটাকে বাড়ায় দেয় আর কি, একটু ওয়াইড করে ফেলে। হেন্স দ্য ড্রেন কারেন্ট ইনক্রিজেস, হেন্স দ্য ড্রেন কারেন্ট, মানে ড্রেন কারেন্ট আসলে বেড়ে যায় আর কি। কথাটা বুঝছো? পজিটিভ হাফে পজিটিভ হাফে এতটুকু মনে রাখবি, পজিটিভ হাফে রিভার্স বায়াস কমে যায় গেটার এখানে, মানে পজিটিভ হাফে এটা কমে যায়। কমে গেলে কি হবে, কমে গেলে তো তুই বুঝতে পারতেছিস, ডিপ্লেশন লেয়ার কম ফর্ম হবে, কম ফর্ম হওয়ার কারণে যে ড্রেনের এখানে যে কারেন্টটা পাবো ওটা আমার বেশি হবে, কারণ ফাঁকা হবে, ফাঁকা হলে আমার বেশি ইলেকট্রন চলাচল করতে পারবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যখন নেগেটিভ হাফটা আসে তখন উল্টা কাজ হয়। কি হয় তুই এখন বুঝতে পারছিস, মানে রিভার্স বায়াসটা বেড়ে যায়, ফলে ডিপ্লেশন লেয়ার বেশি তৈরি হয় এবং ড্রেন কারেন্টটা ডিক্রিজ হয়ে যায়। বুঝতে পারছিস? কেন হয় আমার জিজ্ঞেস করিস না, আমি জানি না, এতটুকু মাথা লাগিয়ে পজিটিভ ভাবে রিভার্স বায়াস কমে যায় আর নেগেটিভ ভাবে বেড়ে যায়। তো তুই এতটুকু যদি মনে রাখো, তাহলে আমার বাদ বাকি যে ড্রেন কারেন্ট বাড়ে কি কমে এটা তুই তো লিখতে পারবি না? পজিটিভ ভাবের জন্য হ্যাঁ এটা হয়ে যায়। তো এতটুকু জাস্ট মাথায় রাখ। ফলে হয় কি দেখ, যে দিস লার্জ ভ্যারিয়েশন অন দ্য ড্রেন কারেন্ট ক্রিয়েটস লার্জ আউটপুট অ্যাক্রস দ্য লোড। আরে দেখ, জাস্ট পজিটিভের জন্য দেখ, আমার ধর আমি সিগন্যালটা নর্মালি ছাড়তেছি পজিটিভ, কিন্তু এখানে মানে ড্রেনের ক্ষেত্রে মানে একটা বড় রকমের একটা কারেন্ট আসতেছে, তাই না? পজিটিভ হাফের জন্য কিন্তু বড় রকম কারেন্ট, আবার নেগেটিভ হাফে দেখ ইকুয়ালি ছাড়লাম, কিন্তু এখন নেগেটিভ হাফে যতটুকু বড় আসে ততটুকু ছোট আসতেছে। দেখ মানে দেখ ভ্যারিয়েশন গুলো দেখ, এখানে অল্পের জন্য অনেক বড়, আবার অল্পের জন্য অনেক ছোট হয়ে গেছে। দেখ ভ্যারিয়েশন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, ফলে জিনিসটা দেখ অ্যামপ্লিফাইড হবে। হ্যাঁ, হয় বেশি বড় হয়ে যাচ্ছে বা বেশি ছোট হয়ে যাচ্ছে, খেয়াল করছিস ব্যাপারটা? তো ফলে দেখা যাচ্ছে কি আমাদের জিনিসটা অ্যামপ্লিফাইড হয়েছে, মানে লার্জ ভ্যারিয়েশন তৈরি হয়েছে আমাদের মধ্যে। হয় দেখ কারেন্ট, ড্রেন কারেন্ট হয় অনেক বেড়ে যাচ্ছে, মানে ড্রেন কারেন্টটা অনেক কমে যাচ্ছে। বুঝছো? ইন দিস ওয়ে জেফেট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যামপ্লিফায়ার। বুঝতে পারছস? ভাই এ মুখস্থ করা ছাড়া হয় নাই। হ্যাঁ, মুখস্থ বলতে কি এতটুকু মুখস্থ রাখবি, পজিটিভ হাফের মধ্যে রিভার্স বায়াস কমে যায়, মানে পজিটিভ হাফের মধ্যে এই ব্যাটারির পাওয়ার কমে যায়। এই ব্যাটারির পাওয়ার কমে গেলে তো বাদ বাকিটা তুই নিজেই বুঝতে পারবি। এই ব্যাটারির পাওয়ার কমে গেলে কি হবে, ডিপ্লেশন লেয়ার কম তৈরি হবে, কম তৈরি হলে কি হবে, কারেন্ট ফ্লো বেড়ে যাবে, শেষ। আবার নেগেটিভ ভাবে উল্টা হবে, নেগেটিভ ভাবে ব্যাটারি পাওয়ার বেড়ে যাবে, পাওয়ার বেড়ে গেলে ডিপ্লেশন লেয়ার বেড়ে গিয়ে তোর চ্যানেল আরো সরু হয়ে যাবে, ফলে তোর কারেন্টটা অনেক কম পাস হবে। দেখ প্রথমটার জন্য কি হচ্ছে, দেখ প্রথম পজিটিভের জন্য দেখ বড় রকমের কারেন্ট আসতেছে যেহেতু ডিপ্লেশন লেয়ার খুবই কম, আর সেকেন্ডটার জন্য দেখ খুবই কম কারেন্ট আসতেছে যেমন ডিপ্লেশন লেয়ার বেশি। দেখ ভ্যারিয়েশন গুলো দেখ অনেক বেশি না, তো এটাই বলছে যে লার্জ ভ্যারিয়েশনের কারণে
জেফেটটা আসলে আমাদের অনেক অনেক ভালো ভালো ভ্যারিয়েশন পাই, এই জন্য আমরা এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে এভাবে কাজে লাগাইতে পারি। তো বোঝা গেল তো ব্যাপারটা কেমন আসলে কাজে দেয়। হ্যাঁ বুঝা গেছে। এখন বুঝা আমরা গেছে। হচ্ছে জেফেটের আউটপুট ক্যারেক্টারিস্টিকটা পড়বো। আউটপুট ক্যারেক্টারিস্টিক একটা ডেফিনেশন আছে, ডেফিনেশন হচ্ছে দ্য কার্ভ বিটুইন ড্রেন কারেন্ট এন্ড ড্রেন সোর্স ভোল্টেজ অফ এ জেফেট এট কনস্ট্যান্ট গেট সোর্স ভোল্টেজ ইজ নোন অ্যাজ আউটপুট ক্যারেক্টারিস্টিক অফ জেফেট। আচ্ছা তুমি সিম্পলি যদি বলি তাহলে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক হচ্ছে একটা কার্ভ, মানে একটা গ্রাফ। গ্রাফটা কি? গ্রাফটা হচ্ছে আমরা এক্স এক্সিসে ভিডিএস বসাবো, অর্থাৎ এই যে ড্রেন আর সোর্সের মাঝখানে যে ব্যাটারিটা আছে ওটার ভোল্টেজটা বসাবো, বুঝছো? বুঝা যাচ্ছে? আর ওয়াই এক্সিসটা হচ্ছে কারেন্টটা বসাবো, আমরা ড্রেন কারেন্টটা বসাবো। আমি যেটা বলছি যে সোর্স কারেন্ট আর ড্রেন কারেন্টটা একই, তাই না? তো ড্রেন বসাই বা সোর্স বসাই আমার হিসাব একই, বাট আমরা ড্রেন কনভেনশনালি ড্রেন ইউজ করি আর কি, বুঝছো? এটা বসাই আমরা হচ্ছে গেট আর সোর্স এই ভোল্টেজটাকে, এটাকে আমরা কনস্ট্যান্ট রেখে আমরা ভিডিএস কমাবো বাড়াবো, কমায় বাড়ায় আমরা একটা কার্ভ পাবো। ওই কার্ভটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক আর কি, কথাটা বুঝছো? ধর প্রথম প্রথম এই কার্ভটা দেয়, এই কার্ভের ক্ষেত্রে আমি হচ্ছে ভিজিএসটা অর্থাৎ ইনপুট যে ভোল্টেজটা রিভার্স বায়াসে যেটার কারণে ডিপ্রেশন লেয়ারটা তৈরি হয়, ভিএস এর জন্য তো ডিপ্রেশন লেয়ারটা তৈরি হয়, তাই না? হ্যাঁ, এটাকে আমরা ধর কনস্ট্যান্ট 1 ভোল্টে রাখলাম, রেখে আমরা ভিডিএসটাকে বাড়ায় দিলাম। প্রথমে 0 ছিল, তারপর হচ্ছে একটু 1 করলাম, তারপর 2 করলাম, তারপর 3 করলাম। দেখ 0-র ক্ষেত্রে দেখ কারেন্টটা যে ড্রেন কারেন্টটা যেখান থেকে পাস হচ্ছে এটাও কিন্তু 0 আসতেছে। ধর আস্তে আস্তে ভিডিএস যখন বাড়াইলাম, দেখ নর্মালি তো কি লাগে, ধর আমি এখানে আরো ভোল্টেজ বাড়াচ্ছি, ফলে কি হবে, কারেন্ট ফ্লোটা আরো বেশি আসবে, তাই তো আসবে, ভি ইকুয়ালস টু আই আর না? হ্যাঁ, এই ফর্মুলা হিসাবে তো কারেন্ট যত ভি বাড়াবো তত কারেন্ট বেশি আসবে না? হ্যাঁ, তো যত দেখ এখানে দেখ ভি বাড়াচ্ছি কারেন্টটাও বাড়তেছে, ভিটা বাড়াচ্ছি কারেন্টও বাড়তেছে, বুঝছো? বাড়তে বাড়তে ভিডিএস এর একটা পয়েন্টে দেখ পিক একটা ভ্যালু রিচ করছে, খেয়াল করছস? এটা খেয়াল করছস তুই? হ্যালো? হ্যাঁ, পিক ভ্যালু রিচ করার পর দেখ আইডিটা কনস্ট্যান্ট হয়ে গেছে। দেখ আইডি কিন্তু বাড়তেছে না, আইডি কিন্তু একদম এমনে যাচ্ছে, আর কিন্তু এমনে করে বাড়তেছে না। হ্যাঁ শোনা হ্যাঁ, তো দেখা যাবে কি ভিডিএস আমরা যখন বাড়াবো, বাড়াতে বাড়াতে আইডিও বাড়তে থাকবে, একটা পর্যায়ে পিক ভ্যালু রিচ করবে। হ্যাঁ, একটা ভিডিএস একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য আইডিটা একটা পিক ভ্যালু রিচ করে দেন এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, বুঝছো? এখন দেখ আমরা যে পয়েন্টে পিক ভ্যালুটা রিচ করছে ওই পয়েন্টে যদি আমরা ভিডিএস এর মানটা নিই তাহলে একটা নির্দিষ্ট মান আসতেছে, ওটাকে আমরা ভিপি বলবো। ভিপি মানে হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, মানে দ্য ড্রেন সোর্স ভোল্টেজ অ্যাবভ হুইচ আইডি বিকামস কনস্ট্যান্ট। মানে আমাদের ভিপি হচ্ছে সেই ড্রেন সোর্স ভোল্টেজের ভ্যালু যেটার উপর আইডি, যেটার পর আইডিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। দেখ এই ভিপির পর, মানে ভিপির ভ্যালুটা এরপর যখন এরপর যখন ভ্যালুগুলো বাড়িতে থাকবো, দেখ আইডিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না? এই পয়েন্টের পর দেখ আইডি পুরো কনস্ট্যান্ট। তো ভিপি মানে পিঞ্চ অফ ভোল্টেজ, মানে যে ভোল্টেজে পিঞ্চ অফ হয়ে যায়, মানে আমি ধরতে পারছি এই ভোল্টেজের পর কারেন্ট আর বাড়বে না, কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো ভিপির পর কারেন্টটা আমার কনস্ট্যান্ট হয়ে যাবে। মাথায় রাখতে হবে এই পুরো সময়টা কিন্তু ভিজিএসটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট ভোল্টেজে ছিল, জাস্ট আমরা এই ভোল্টেজটা হচ্ছে আমরা বাড়াইছি কমাইছি। মানে প্রথমে আমাদের 0 থাকবে, এখানে আইডিটাও 0 আসবে, তারপর ভোল্টেজটা আমরা বাড়াবো, আইডিটা বাড়তে থাকবে। একটা পর্যায়ে বাড়তে বাড়তে ধর আমি 10 ভোল্টের মধ্যে 10 ভোল্টে গিয়ে দেখা যাবে যে এটা সর্বোচ্চ ভ্যালুতে রেজ করবে। এরপর যখন আমরা 11 ভোল্টে যাব দেখা যাবে যে আর 10 ভোল্টের কি বলে ধর এটা 10 অ্যাম্পিয়ারে রিচ করলো 10 ভোল্টে। এরপর ধর আমি 11 ভোল্ট দিলাম, কিন্তু 10 অ্যাম্পিয়ারের বেশি আর কারেন্ট আসবে না, কনস্ট্যান্ট হয়ে যাবে কারেন্টটা, বুঝতে পারছো? হ্যাঁ, এখন এটা হচ্ছে 1 ভোল্টের জন্য। এই গ্রাফটা হচ্ছে আমি হচ্ছে 2 ভোল্টের জন্য। 2 ভোল্টের জন্য দেখ ভিডিএস কিন্তু ভিপি একটু কমে যাচ্ছে, আবার 3 ভোল্টের জন্য ভিপি আরো কমে যাচ্ছে। তো এক একটা ভিজিএস এর জন্য আমরা এরকম ভিপি ডিফারেন্ট পাবো, তারপর আইডি ডিফারেন্ট পাবো, কথাটা বুঝছো? এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিকটা জেফেটের। তো এখানে আমি যেটা লিখছি, আফটার ভিপি the channel width becomes so narrow that
ডিপ্লেশন লেয়ার অলমোস্ট টাচ ইচ আদার। তো যখন যখন মানে যে ভিডিএসটা এটা যখন ভিপি তে রিচ করে তখন এখানে একটা ডিপ্লেশন লেয়ার, তো এটার কারণে ডিপ্লেশন লেয়ার ফর্ম হচ্ছিল না এই জায়গায়, বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ বল। ডিপ্লেশন লেয়ারটা এতটা ন্যারো হয়ে যায়, the channels it becomes so narrow that the depletion layer almost touch each other মানে ডিপ্লেশন লেয়ারটা ন্যারো হইতে হইতে অলমোস্ট দুজনকে টাচ করে ফেলে। হ্যাঁ, আইডি পাসেস থ্রু দ্য স্মল প্যাসেজ বিটুইন দ্য লেয়ার। তো ওই দুইটা ডিপ্লেশন লেয়ারের মাঝখান থেকে আইডিটা পাস হয়, মানে ড্রেন কারেন্টটা পাস হয়, মানে মেইন কথা কারেন্টটা পাস হয়। ফলে হয় কি যে ড্রেন কারেন্টের ইনক্রিজটা খুবই কমে যায়, যেটাকে অলমোস্ট মনে কর কনস্ট্যান্ট বলতে পারো। দেয়ারফর ইনক্রিজ ইন ড্রেন কারেন্ট ইজ ভেরি স্মল উইথ ডিএস অ্যাবভ ভিপি। মানে ডিএস এর ভ্যালু যখন ভিপির উপর যায় তখন আসলে তেমন একটা বাড়ে না, কনসিকুয়েন্টলি ড্রেন কারেন্ট রিমেইনস কনস্ট্যান্ট। ফলে দেখা যায় কি ড্রেন কারেন্টটা আমার কনস্ট্যান্ট থাকতেছে। কারণটা বুঝছো? আমার ভিজিএস এর জন্য কিন্তু ডিপ্লেশন লেয়ার ফর্ম হচ্ছে একটা পর্যায়ের পর দেখা যায় যে এটা বাড়াইতে এক পর্যায়ে দেখা যায় যে যতই বাড়াচ্ছি আমি, বাড়ানোর পর আর আমার লাভ হচ্ছে না, মানে ডিপ্লেশন লেয়ারের কারণে আমার কারেন্ট ড্রেন কারেন্টটা একদম কনস্ট্যান্টই থাকে আর বাড়ে না, বুঝছো? তো আমার যখন প্রশ্ন যদি এরকম আসে যে মানে যদি এরকম এমসিকিউ আসে যে কোন ভোল্টেজের পর হচ্ছে কারেন্ট কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলবো যে ভিপি এর পর। ভিডিএস যখন ভিপির ভ্যালুটা অর্জন করে, কারণ এটা হচ্ছে এক একটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন বললাম যে ভিজিএস যখন 3 ভোল্ট দিব ভিপির ভ্যালু কিন্তু অন্যরকম আসবে, আর ভিজিএস যখন 2 ভোল্ট দিব ভিপির ভ্যালু একরকম আসবে। কথাটা বুঝছো? ডিপেন্ড করে, দেখ ভিপির ভ্যালুটা হচ্ছে এখানে এটা, এটার জন্য হচ্ছে এটা, এমনকি আইডি এর যে পিক ভ্যালু ওটাও ভ্যারি করে। আর এখানে হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ জেফেট, এখানে হচ্ছে জাস্ট নরমাল যেটাতে 3 টার্মিনাল ভোল্টেজ, আমরা জানি 3 টার্মিনাল হবে, এখান থেকে টার্মিনাল গেল, এখান থেকে একটা, এখান থেকে একটা টার্মিনাল গেল, তো 3 টার্মিনাল হবে। গেট কারেন্ট হচ্ছে 0, হ্যাঁ, ড্রেন আর সোর্স কারেন্ট হচ্ছে সেম। হ্যাঁ, এইগুলোই বালছাল লেখা আছে এখানে। হ্যাঁ, তো আইজি কস 0, তো নো বি রেটিং অফ দ্য ডিভাইস। হ্যাঁ, মানে এটা মানে কি এটা জানি না, এটার জন্য বিটা মনে আলাদা। তো আর এখন এখানে এগুলো হচ্ছে তেমন কিছু না, এগুলো হচ্ছে জাস্ট নরমাল সামারি টাইপের বলতে পারো, আর বেশি নাই দোস্ত। আর আছে হচ্ছে সাম ইম্পর্টেন্ট টার্ম, মানে এই টার্মগুলো মানে জেনে রাখতে হবে। আইডিএসএস, এটা একটা হচ্ছে ভিপি, একটা হচ্ছে ভিজিএস অফ। তো ভিপিটা আমি কিন্তু আমরা পড়ছি, মানে ভিপিটা এখন আমরা কিন্তু দেখলাম, তাই না? আর আইডিএসএস টা পড়বো আর ভিজিএস টা দেখবো। আইডিএসএস কি? দিস ইজ দ্য ড্রেন কারেন্ট উইথ ভিজিএস ইকুয়ালস টু 0 এন্ড ডিএস ইকুয়ালস টু ডিপি। কথাটা বুঝছো? আইডিএসএস হচ্ছে ড্রেন কারেন্টের সেই ভ্যালুটা যখন ভিডিএস 0 ভোল্টের জন্য হয় আর ভিডিএস টা হচ্ছে ভিপির সমান হয়। নিয়মটা বুঝতে পারছিস তো? মানে একটু বলি, যখন তুই ধর তুই ড্রেন আর সোর্সের যে ভোল্টেজটা আছে, তাই না? ড্রেন আর সোর্সের ভোল্টেজ যখন তুই ভিপির সমান করবি, মানে পিঞ্চ অফ ভোল্টেজের সমান করবি, বুঝতেছস? আর ভিজিএস যখন তুই 0 রাখবি তখন তোর ড্রেন কারেন্টের যে ভ্যালুটা আসবে ওটা হচ্ছে আইডিএসএস। মানে দেখ, এই যে এখানে প্রথমে হচ্ছে ভিডিএস হচ্ছে, এদিকে হচ্ছে ভিডিএস, এদিকে হচ্ছে আইডি। দেখ ভিডিএস আমি বাড়াচ্ছি, ভিডিএস ভ্যালু বাড়তে একবার ভিপি তে এসে ঠেকলো, তখন কিন্তু দেখ আইডিএস যেটা আইডি একটা পিক ভ্যালু রিচ করলো, এই পিক ভ্যালুটাই হচ্ছে আইডিএসএস। মানে এটা বলতে পারোস তুই, এবার সিম্পলি বলতে পারোস আইডি ম্যাক্স হচ্ছে আইডিএসএস, মানে আইডি এর ম্যাক্সিমাম ভ্যালু এটা। আচ্ছা, হ্যাঁ, যখন নর্মাল কন্ডিশনে থাকে, এরপর তো ব্রেকডাউন হয়, এটা দেখাচ্ছি। তো এই গ্রাফটা তুই যদি দেখ যে এখানে ভিডিএস আছে, এখানে আইডি আছে, আমি ভিডিএস কিন্তু এখান থেকে ভিডিএস বাড়াচ্ছি, বুঝা যাচ্ছে? এবার থেকে কিন্তু ভিডিএস আমি বাড়াচ্ছি, তো বাড়ালাম। এটা বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে আমার, দেখ কারেন্টটাও কিন্তু বাড়তেছে, এখানে যাচ্ছে এখানে যাচ্ছে। একটা পর্যায়ে এমন একটা ভ্যালু আসলো, মানে ড্রেন আর সোর্সের ভোল্টেজে এমন একটা ভ্যালু আসলো যেখানে গিয়ে ড্রেন কারেন্টটা সর্বোচ্চ মানে ভ্যালুটা অর্জন করলো। এখন যে পয়েন্টে সর্বোচ্চ ভ্যালু অর্জন করলো সেই পয়েন্টটাকে আমরা ভিপি বলতেছি, মানে যেটা ওই ভোল্টেজে গিয়ে অর্জন করলো, এবং ওই ভ্যালুটার নামটা আমরা আইডিএস রাখতেছি, মানে এটা হচ্ছে আইডিএস, এটা হচ্ছে ভিপি। এরপর দেখ এরপর কি হচ্ছে, এরপর ড্রেন কারেন্ট একদম কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই না? কনস্ট্যান্ট হয়ে আবার ভিডিএস এর একটা ভ্যালু আছে, এটা হচ্ছে ভিডিএস ম্যাক্স বলবো। ওই ভ্যালুর পর দেখ আবার কারেন্টটা সেই রকম বেড়ে গেছে, আর এটাকে আমরা বলছি ব্রেকডাউন। অর্থাৎ তখন ডিপ্লেশন লেয়ারটা বাড়তে ভেঙে যায়,
ভেঙে গিয়ে একদম মনে কর ডিপ্রেশন লেয়ার ভেঙে গেছে, মানে কি চ্যানেলটা পুরো ফাঁকা, তখন তো সেরকম কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে দেখো, মানে বুঝলাম। ম্যাক্সের এখানে গিয়ে ডিপ্রেশন লেয়ারটা ভেঙে যায়, তো এটাকে আমরা এই জন্য ব্রেকডাউন বলি আর কি। IDSS হচ্ছে যে ম্যাক্সিমাম আইডি which we can get with normal operation of JFET, মানে JFET যখন নরমালি কাজ করবে তখন এটা আইডি মানে এই কারেন্ট আছে ম্যাক্স, এরপর দেখ এরপর কিন্তু নরমালি কাজ করতেছে, এরপর তো ভেঙে গিয়ে দেখেছে আর ভ্যালুটা বেড়ে যাচ্ছে। কথাটা বুঝছো? আমরা IDSS থেকেও বেশি ভ্যালু পাবো, কিন্তু এটা তখন আমার সার্কিটটা ভেঙে যাবে, মানে তখন ট্রানজিস্টরটা ভেঙে যাবে, কাজ করবে না। কিন্তু নরমাল থাকা অবস্থায় এর বেশি আমরা কারেন্ট আর পাবো না। কিন্তু দেখছো এর বেশি কিন্তু অ্যাক্টিভ রিজন যেটা, এর বেশি আর কিন্তু কারেন্ট নাই আমার, তাই বুঝছো? লিগালি পাবো না, লিগালি পাবো। ভিডিএস যখন ভিডিএস ম্যাক্সে যায় তখন জেফেট ভেঙে যাবে, জেফেট উড ব্রেকডাউন। অর্থাৎ ভিডিএস এর ভ্যালু যখন ভিডিএস ম্যাক্সে পৌঁছাবে তখন জেফেট ভেঙে যাবে। আবার ভিডিএস এর ভ্যালু যখন ভিপির ভ্যালুতে পৌঁছাবে তখন ড্রেন কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে যাবে, মানে আইডিএসএস হয়ে যাবে। বুঝতে পারছো? তো হচ্ছে ইন দ্য অ্যাক্টিভ রিজন ফর এ কনস্ট্যান্ট ভ্যালু অফ ভিজিএস একটা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য আইডি কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ গেট আর সোর্সের যে ভোল্টেজের কনস্ট্যান্ট একটা ভ্যালুর জন্য আমাদের ড্রেন কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো আর আমি একটা মজার জিনিস দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ রিজনে দেখ পুরো ট্রানজিস্টরটা কিন্তু একটা কনস্ট্যান্ট কারেন্ট ডিভাইসে রূপান্তরিত হচ্ছে, মানে কারেন্ট বাড়তেছে না কমতেছে না, কনস্ট্যান্ট ভাবে যাচ্ছে। কিন্তু দেখ অন্য রিজনে দেখ, এই রিজনটার কথা চিন্তা কর, এই রিজনতে দেখ যত তোর ভোল্টেজ বাড়াচ্ছ কারেন্ট কিন্তু বাড়তেছে, কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে না। শুধুমাত্র এই অ্যাক্টিভ রিজনটাতে অর্থাৎ ভিপি আর ভিডিএস ম্যাক্স এর মধ্যে যে রিজনটা, ওই রিজনটার মধ্যে দেখ আমাদের ড্রেন কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট আছে, বাড়তেছে না কমতেছে না, তখন আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট ডিভাইস পাচ্ছি অ্যাক্টিভ রিজন। বুঝতে পারতেছো? যেখান থেকে কারেন্টটা কনস্ট্যান্টলি আমাদের আসতেছে। আর পিঞ্চ অফ ভোল্টেজের কথা তো আমি বলছি। ভাই দাদা অ্যাক্টিভিশনে পৌঁছানোর আগের সময়টা কি করে আবার একটু কত? আগের সময়টা দেখ প্রথমে একটু জিরো, ভিডিএস জিরো, তখন ভোল্টেজ অ্যাপ্লাই করবে। হ্যাঁ ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে কি হবে? কারেন্ট বাড়বে, কারেন্ট তৈরি হবে, কারেন্ট আস্তে আস্তে বাড়বে। ভোল্টেজও বাড়াচ্ছি, কারেন্টও বাড়তেছে, ভোল্টেজও বাড়াচ্ছি, কারেন্টও বাড়তেছে। একটা পর্যায়ের পর দেখা যাবে ভোল্টেজ যতই বাড়ে কারেন্ট আর বাড়বে না, কারেন্ট কনস্ট্যান্টই থাকবে। ওই সময়টা শুধু নিষ্ক্রিয় থাকবে যে রিজিয়নটা, ওই সময়টা অ্যাক্টিভ থাকবে আর কি, সক্রিয় থাকবে অ্যাক্টিভ রিজন। তো রিজিয়নে যাওয়ার পর অ্যাক্টিভ হইবে। হ্যাঁ, রিজনে যাওয়ার পর এটা মানে অ্যাক্টিভ না, ওই রিজনটাকে আমরা অ্যাক্টিভ রিজন বলতেছি, কারণ এখানে আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট পাচ্ছি। অন্য সময় কারেন্ট কিন্তু বাড়তেছে, মানে কোনো কনস্ট্যান্ট কারেন্ট পাচ্ছি না। দেখা যাচ্ছে এখন 1 অ্যাম্পিয়ার পাচ্ছি, একটু পর 2 অ্যাম্পিয়ার পাবো, একটু পর 3 অ্যাম্পিয়ার পাবো। কিন্তু এই পর্যায়ে আসার পর দেখা যায় দেখ কনস্ট্যান্ট 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাচ্ছি। তো এই অ্যাক্টিভ রিজনে যখন ঢুকে তখন ভিডিএস এর ভোল্টেজ থাকে ভিপি এর সমান, আবার যখন অ্যাক্টিভ রিজন শেষ হয়ে যায় তখন এটা ভোল্টেজ থাকে ভিডিএস এর সমান। কথাটা বুঝছো? ধর তোকে এখানে ভিডিএস এখানে একটা নব দিল, নব তুই বাড়াচ্ছ, তো 0 থেকে বাড়ে ভিপি করলি, ভিপির পর ভিডিএস, ভিডিএস এর পর দেখা যাবে যে আর একদম গোলমাল হয়ে গিয়ে তোর কারেন্ট সেই রকম বাড়তেছে। তুই যত ভোল্টেজ বাড়াচ্ছিস কারেন্ট তত বাড়তেছে, আর কোনো কনস্ট্যান্ট থাকতেছে। কিন্তু এখানে যতই ভোল্টেজ বাড়া, এই রিজনের মধ্যে যতই ভোল্টেজ বাড়া, আমার কিন্তু কারেন্ট আর চেঞ্জ হচ্ছে না, কারেন্ট কনস্ট্যান্টলি থাকতেছে। এটা কিন্তু একটা বড় সুবিধা। নরমালি তুই যদি চিন্তা কর ভি ইকুয়ালস টু কত, আইআর না? হ্যাঁ, তার মানে কি ভোল্টেজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট আর কি। তোমার যত ভোল্টেজ যত বাড়াবি কারেন্ট তত বাড়বে। কিন্তু এখানে দেখ, এখানে কিন্তু এটা আর থাকতেছে না, কারণ যেহেতু আমার ডিপ্রেশন লেয়ারটার কারণে এখানে যতই ভোল্টেজ বাড়াচ্ছে কারেন্ট কিন্তু আমার আর বাড়তেছে না, কারেন্ট কিন্তু কনস্ট্যান্ট আছে। বুঝছো? ট্রানজিস্টর এটা একটা সুবিধা আর কি, আমরা একটা কনস্ট্যান্ট কারেন্ট পাবো যতই ভোল্টেজ বাড়ে না কেন, মানে বাইরের যত ভোল্টেজ বাড়ে না কেন আমরা কনস্ট্যান্ট কারেন্ট পাচ্ছি আর কি। কথাটা বুঝছো? বুঝলাম। হ্যাঁ, আর কি বলে দ্য ভিপি হচ্ছে দ্য মিনিমাম ড্রেন সোর্স ভোল্টেজ আফটার আইডি বিকামস কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এটা তো আগে বলছি, কি বলে আগেই বলেছি এটা। at VDS equals to VP ID becomes এত। বুঝছো? VDS যখন VP নাম্বার পায় তখন IDSS হয়ে যায়। হ্যাঁ, বাট দ্য বোথম ফর প্রপার ফাংশন অফ JFET VDS গ্রেটার দ্যান VP হইতে হবে। কথাটা বুঝছো? যে JFET যদি প্রপারলি ফাংশন করতে চাস VDS এর ভ্যালুটা সবসময় VP থেকে বেশি হবে, কারণ VP থেকে বেশি হলেই তো ভাই অ্যাক্টিভ রিজনে পৌঁছাবে, না তো পৌঁছাবে না, তাই না? এই পয়েন্টে গেলেই তো পৌঁছাবে, ভিপি থেকে বড় তো এই পয়েন্টটা, তাই না? ভিপি থেকে বড় হইতেই হবে অ্যাক্টিভ রিজনে পৌঁছানোর জন্য। আর এখানে একটা কোশ্চেন, এটা আমি নিজে করছি, যেটা ওয়াই ফর প্রপার ফাংশন অফ JFET এত ইকুয়ালস টু এত। তো এখানে যদি এক লাইনে বলতে চাস তাহলে বলি বিকজ when VDS equals to VP ID becomes constant and it gets into active VP.
কথাটা বুঝছো? যদি এরকম কোশ্চেন দেয় হুম, হুম, তো হ্যাঁ একদম ঠিক। ফিগার টিগার দিয়ে লিখে ধর মেইন কথা এটা লিখে দিবি। ওকে। আর হচ্ছে তাহলে when x এর full number। আর when VGS equals to 04 ID equals to ISS, হ্যাঁ। তো আমি আরেকটা যেটা বলছিলাম, হুম, এটা IDS এর শুরু থেকে VGS কিন্তু 0 হইতে হবে, তখন এটা IDSS এর সমান হবে। আমার VGS অফ এর কথা বলি, যে it is the gate source voltage where the channel is completely cut off and the drain current becomes 0, হ্যাঁ। মানে ধর VGS হচ্ছে, ধর VGS টা এখানে VGS হচ্ছে VGS অফ, যেটা এটা হচ্ছে VGS এমন একটা মান যে মানের জন্য গেটটা কমপ্লিটলি ব্লকড হয়ে যাবে। কথাটা বুঝছো? বুঝতে পারছো? এটা কমপ্লিটলি না আর একবার একটু। মানে এটা VGS অফ, আমি একটা বললাম না এখানে VGS অফ একটা পড়াবো। VGS অফটা হচ্ছে VGS এর এমন একটা ভ্যালু যে ভ্যালুর কারণে ডিপ্লেশন লেয়ারটা একদম ব্লক করে দিবে চ্যানেলটাকে। হুম, অর্থাৎ যদি চ্যানেলটাকে ব্লক করে দেয়, তোর কোনো ড্রেন কারেন্ট পাবি, কোনো কারেন্ট কি ফ্লো হবে? নো। তো বলবো যে and the drain current becomes 0. So it is the gate source voltage, মানে এটা হচ্ছে সেই গেট সোর্স ভোল্টেজ where channel is completely cut off, মানে চ্যানেলটা টোটালি একদম কেটে ফেলতেছে, মানে একদম ব্লক, and the drain current becomes 0. তো কারেন্ট চ্যানেল যদি ব্লক হয়ে যায় তো ড্রেন কারেন্ট আমার অটোমেটিকলি 0 হবে। এবং এটার একটা ফান ফ্যাক্ট হচ্ছে VGS এর যে ভ্যালুটা, মানে ম্যাগনিটিউডটা, দেখো ম্যাগনিটিউড আমি যেটা বার দিছি আর কি, মডুলাস দিছি, তো VGS এর ম্যাগনিটিউডটা আর VP এর ম্যাগনিটিউডটা সেম হবে। অর্থাৎ VP যদি 6 ভোল্ট হয়, আমরা ধরতে পারি VGS হচ্ছে নেগেটিভ 6 ভোল্ট হবে। কথাটা বুঝছো? এটা একটা রিলেশন আমরা, হ্যাঁ। তো এখানে আমরা যদি গ্রাফটা দেখি, দেখ এখানে গ্রাফটা দেখ, VGS দেখ, এই VGS এটা তো VGS এর ভ্যালু, VGS এ দেখ আইডি কিন্তু 0 হয়ে যাচ্ছে। খেয়াল করছো গ্রাফটা, দেখছো? এগুলো পয়েন্টে কিন্তু আইডি সব 0, তাই না? ওয়াই এক্সিস এ মানে ওয়াই এর ভ্যালু 0 না, এটা কোঅর্ডিনেট কি x, 0 না? তো এই সকল পয়েন্টগুলোতে হচ্ছে আইডি 0, তার মানে VGS অফ এ দেখ, VGS অফ যখন এখানে হচ্ছে VGS অফ, এখানে হচ্ছে ড্রেন কারেন্ট 0 হবে, যেটা আমি শুরুতে বলছিলাম। এখানে সবসময় আইডি ইকুয়ালস টু 0 হবে, হ্যাঁ। তো এখানে একটা কথা লিখছি, এটা হচ্ছে একই কথাই আবার বকবক করে লিখছি। এখন আমরা একটা ফর্মুলা দেখবো, ফর্মুলা ডেরিভেশন কেমন করতে যাই না, এটা হচ্ছে আমরা ধর আইডি ইকুয়ালস টু IDSS ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস VGS বাই VGS অফ হোল স্কয়ার। এখান থেকে সিম্পল যে অঙ্কটা আসতে পারবে এটা হচ্ছে, ধর তোকে এটা দিয়ে দিল, এটা দিয়ে দিল, এটা দিয়ে দিল, বলে ড্রেন কারেন্ট বের করতে হবে, বা ধর VGS দিল, VGS অফ দিল, আর ড্রেন কারেন্ট দিল, বলতে হবে যে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট বা IDSS কত। বুঝতে পারতেছো? প্রশ্নটা এমন করতে পারে, ডাইরেক্ট সূত্রে বই শেষ। হ্যাঁ, প্রশ্নটা এমন করতে পারে যে ধর মানে ডাইরেক্ট তো বলবে না VGS মান ভ্যালু এত, তো বলবে যে আমাদের একটা ধরো এরকম জেফেট আছে, জেফেটের গেট সোর্স ভোল্টেজটা আমি এত দিলাম, হ্যাঁ, এবং জেফেটের কাট অফ ভোল্টেজ, গেট সোর্সের কাট অফ ভোল্টেজটা হচ্ছে এত। কারণ কাট অফ ভোল্টেজ মানে কি, এটা তো বললে কনফিউজ হয়ে যাবে। কাট অফ ভোল্টেজ মানে হচ্ছে এটা বলতে, বুঝছো? বা এভাবে বলতে পারে যে জেফেট কি বলে VGS এর এমন একটা ভ্যালু, VGS যখন 10 ভোল্টে পৌঁছায় যায় তখন গেটটা কাট অফ হয়ে যায়, সাপোজ এরকম করে বলতে পারে। তখন তুই বুঝে নিবি মানে যে পয়েন্টের যে ভ্যালুর জন্য VGS কাট অফ হয়ে যায় ওইটা তুই এখানে বসাই দিবি। তো ডাইরেক্ট তো এটা বলবে না, তো মিনিটার না জানলে কিন্তু তুই কোনটার ভ্যালু কোনটা বসাইতে পারবি না, তাই না? তো কোয়েশ্চেনে যদি এমন দেয় যে VGS এর এমন একটা ভ্যালু, VGS ধর বলবে যে VGS যখন 10 ভোল্ট তখন আইডি 0 হয়ে যায়, তখন বুঝতে হবে যে আমি ওটা মানে হচ্ছে VGS অফ। ব্যাপারটা বুঝছো? হ্যালো, বুঝছি। এভাবে ফর্মুলাটা এভাবে আসবে আর কি। তো এখানে একটা একই গ্রাফটা দিছি, এখানে VGS এর জন্য, এখানে VGS যখন VGS এর বলে যখন এটা, তখন হচ্ছে আইডি 0, তারপর বাড়তে বাড়তে VGS টা আবার সামনে চলে আসছে, IDS পৌঁছাইলো, এখান থেকে আবার বাড়লো, এখানে আবার VGS 0 হয়ে গেল। এভাবে করে মানে এটা just একটা কয়েকটা গ্রাফ এটা মিলাই এটা বই থেকে দিছি আমি। তো জেফেটা কতগুলো প্যারামিটার দেখবো, আমার মনে আছে যে অ্যামপ্লিফাইং ফ্যাক্টর, তারপর হচ্ছে কারেন্ট গেইন, এগুলো পড়ছিলাম না?
ওইভাবেই আমাদের এখানেও কতগুলো ব্যাপার আছে, যেটা হচ্ছে এসি ড্রেন রেজিস্ট্যান্স, তারপর ট্রান্স কন্ডাক্ট্যান্স যেটা হচ্ছে আমাদের কারেন্ট গেইনের মতো, হ্যাঁ, অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর যেটা পড়তাম আমরা আলফা, হ্যাঁ। তো এভাবে করে তিনটাই আছে, তো তিনটার এখানে মুখস্থ করার কোনো উপায় নাই, তো তিনটা মাথায় রাখতে হবে আর কি, তিনটা সূত্র আর কি মাথায় রাখবে। যে এখানে হচ্ছে ভিডিএস বাই আইডি, কনস্ট্যান্ট হচ্ছে আইজিএস, দেখছোস? মানে তিনটা আমাদের তো প্যারামিটার বেসিক্যালি তিনটা না, ড্রেন সোর্স ভোল্টেজ, গেট সোর্স ভোল্টেজ আর ড্রেন কারেন্ট। তো যখন দুইটা নিয়ে কাজ করবে তখন আরেকটা কনস্ট্যান্ট থাকবে, দেখ এখানে আবার ভিডিএস কনস্ট্যান্ট, আবার এখানে আইডি কনস্ট্যান্ট। এই ফর্মুলা কতগুলো মুখস্থ রাখবে, স্যার কতগুলো অঙ্কর কথা বলছিল না, যেমন এই অঙ্কগুলো, হ্যাঁ এই অঙ্কগুলো এই সিম্পল ফর্মুলা দিয়ে তুই তোরা করবি। এই যে এই অঙ্ক 19.1, হ্যাঁ 19.1 দেখছিস, এভাবে করে বলে দিচ্ছি 19.3 করবি, হ্যাঁ। তো এই অঙ্কগুলো করবি, আবার 19.5 যেটা, হ্যাঁ, তারপর 19.89 এগুলো ওইগুলো ফর্মুলা দিয়ে করতে হবে। তো এই তিনটা চারটা, এর আগে একটা আর এখানে তিনটা, এটা মনে রাখতে হবে। আর একটা ফর্মুলা মনে রাখতে হবে যে তিনটার মধ্যে রিলেশন কত। তো নিউ মানে আমরা বলছিলাম হচ্ছে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর ইকুয়ালস টু হচ্ছে কি বলে ট্রান্স কন্ডাক্ট্যান্স ইনটু এসি ড্রেন রেজিস্ট্যান্স। তো এটা মাথায় রাখতে হবে। তো কোনটা কি ডিনোট করে এটা হচ্ছে বোঝানোর আসলে কিছু না, এটা হচ্ছে ঠাড়া মুখস্থ আর কি। তো এটার একটা ডেরাইভেশন এখানে দেখাইছে, ডেরাইভেশন তোরা দেখেও বুঝবি, তো নতুন কিছু নাই। তো এটাই হচ্ছে ছিল জেফেটের মোটামুটি, আর কিছু নাই ফুল যেটা।